আমার নাম তানহা। আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মাত্র 1 সপ্তাহ হলো আমার বিয়ে হয়েছে। আমার স্বামী ডাক্তার আরিফ। বিয়েটা আমাদের ভালোবেসেই হয়েছিল। আমাদের প্রথম দেখা একটি কফি শপে। তার সাথে আলাপ হয়, ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরে গভীর ভালোবাসা। বিয়ের আগে আমার পরিবার একটু দ্বিধায় ছিল, কারণ আরিফের পরিবারের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো। বাবা ভয় পেয়েছিলেন আমি হয়তো তাদের মানিয়ে নিতে পারবো না বা সুখী হতে পারবো না। কিন্তু আরিফ যখন আমাদের বাড়িতে এলো, তার শান্ত সৌজন্যময় ব্যক্তিত্বে সবাই মুগ্ধ হলো। শেষ পর্যন্ত সবাই আমাদের বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের পর আমি যখন আরিফের বাড়িতে এলাম, তখন চারপাশ দেখে আমি অবাক। বড় একটা বাড়ি, কিন্তু তাতে বাস করে শুধু আরিফ। কোনো ভাই বোন বাবা মা নেই। সে আমাকে বলল তার পরিবারের সবাই বিদেশে থাকে। প্রথম দিন থেকেই আমি একা সমস্ত সংসারের কাজ সামলাতে লাগলাম। রান্না, ঘর গোছানো, বাগান পরিচর্যা, কাপড় ধোয়া সবই আমার উপর দিয়ে যেতে থাকে। আমি আগে আমাদের বাড়িতে মা ও ছোট বোনের সাথে কাজ করতাম, তাই কখনো খুব ক্লান্তি লাগেনি। কিন্তু এখানে একা সব করতে গিয়ে আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লাম। বিয়ের 10 দিন পর এক সকালে আমি কাজ করতে করতে মেঝেতে পড়ে যাই। প্রচণ্ড মাথা ঘোরা ও দুর্বলতা। আমি আরিফকে ফোন করলাম। সে দ্রুত বাসায় ফিরে এলো। আমার অবস্থা দেখে সে আমার কপালে হাত বুলিয়ে বলল, তোমাকে এত কাজ করতে হবে না তানহা, তুমি এখনো মানিয়ে নিচ্ছ। আমি তাকে বললাম যে আমি আসলে অতিরিক্ত ক্লান্ত বোধ করছি। সে আমার পাশে বসে কিছুক্ষণ থাকলো, তারপর আবার চেম্বারে চলে গেল। সেদিন বিকেলে আমি ঘুম থেকে উঠে দেখি আরিফ ফিরে এসেছে। সে আমার কাছে এসে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? আমি বললাম শরীর এখনো খুব ক্লান্ত। আরিফ তার ব্যাগ থেকে একটি ছোট সাদা বোতল বের করে বলল, এটা খুব মাইল্ড সেডেটিভ। রাতের খাবারের পর 1 চামচ খেয়ে নিও, ঘুম ভালো হবে, শরীরও রিচার্জ হবে। আমি তার যত্নে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই সে আমাকে কতটা ভালোবাসে। সেই দিন থেকে আমি রাতের খাবারের পর নিয়মিত ওষুধ খেতে লাগলাম। ওষুধ খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই খুব গভীর ঘুম নেমে আসত। সকালে উঠে আমি নিজেকে সম্পূর্ণ সতেজ ও প্রাণবন্ত পেতাম। ক্লান্তি একদম উধাও। এভাবে কয়েকদিন কাটল। একদিন সকালে আমি লিভিং রুমের টেবিল পরিষ্কার করার সময় আমার শাড়ির আঁচলে লেগে সেই ওষুধের বোতলটি মেঝেতে পড়ে গেল। বোতলের মুখ খোলা ছিল। বেশ কিছুটা ওষুধ ফ্লোরে ছড়িয়ে পড়ল। আমি আতঙ্কিত হয়ে গেলাম। আরিফ যদি জানতে পারে যে আমি তার দেওয়া ওষুধ নষ্ট করেছি, তাহলে সে বিরক্ত হতে পারে। তার হাতে আমার প্রথম ভুল। আমি দ্রুত মেঝে মুছে ফেললাম, কিন্তু বোতলে ওষুধ কমে গেছে সেটা স্পষ্ট। হঠাৎ আমার মনে পড়ল আমার নিজের একটি ভাইটামিনের বোতল আছে, যার রং ও আকৃতি প্রায় একই। আমি সেটা থেকে কিছু ট্যাবলেট নিয়ে আরিফের দেওয়া বোতলে ভরে দিলাম। কে কতটা খেয়াল করবে? সেদিন রাতেও আরিফ নিয়মমতো ওষুধের বোতলটি নিয়ে এলো। সে নিজেই আমার হাতে 1 চামচ ওষুধ দিল। আমি সেটা খেয়ে নিলাম, কিন্তু আজ আর সেই ঝিমুনি বা ঘুম আসছে না। আমার শরীরে কোনো পরিবর্তনই অনুভব হচ্ছে না। আমি বুঝতে পারলাম যে আমি যে ভাইটামিন দিয়েছি সেটা কাজ করছে না। তবে আরিফ তো বুঝতে পারবে না, তাই আমি শুয়ে পড়লাম এবং ঘুমানোর ভান করতে লাগলাম। আরিফ আমার পাশে শুয়ে কিছুক্ষণ বই পড়ল। তারপর সে আমার দিকে তাকালো। আমার শ্বাসের গতি শুনল। মনে হচ্ছিল সে নিশ্চিত হতে চাইছে যে আমি ঘুমিয়েছি কিনা। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। সে খুব আস্তে করে আমার নাম ধরে ডাকল, তানহা। আমি কোনো সাড়া দিলাম না। সে রুম থেকে বেরিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমার হৃদস্পন্দন প্রচণ্ড বেড়ে গেছে। এত রাতে সে কোথায় যাচ্ছে? আমি টিপ টিপ পায়ে বারান্দায় এলাম। নিচের দিকে তাকাতেই দেখলাম আরিফ বাগান পেরিয়ে পিছনের রাস্তার দিকে হাঁটছে। তার হাতে একটি ছোট ব্যাগ। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি পিছন থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। আমরা যে এলাকায় থাকি সেটা শহরের প্রান্তিক অংশ। আমাদের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত 2 তলা বাড়ি আছে। লোকজন বলে সেখানে ভূত থাকে। আমি দেখলাম আরিফ ঠিক সেই বাড়ির দরজা পাশের একটি ফাটল দিয়ে ভিতরে প্রবেশ করল। আমার শরীর শিউরে উঠল, কিন্তু থামলাম না। আমি দূর থেকে দেখলাম ভিতরে আলো জ্বলছে। আমি ভীত পদক্ষেপে বাড়ির কাছে গেলাম। দরজা সম্পূর্ণ খোলা ছিল না। একটি ফাঁক দিয়ে আমি ভিতরে উকি দিলাম। ভিতরে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আরিফ ছাড়াও সেখানে 3 জন লোক এবং একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাদের চেহারা খুবই গম্ভীর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঘরের এক কোণে একটি পিলারে একটি লোককে শক্ত করে বাঁধা হয়েছে। তার মুখে কাপড় দিয়ে আটকানো। লোকটি প্রচণ্ড ভয়ে কাঁপছে। আমি কোনো মতে নিজেকে সামলিয়ে ভিতরে প্রবেশ করে একটি বড় আলমারির আড়ালে লুকিয়ে পড়লাম।
আমার শ্বাস রুদ্ধ প্রায়। আমি শুনলাম আরিফ বলছে, সব কিছু ঠিক আছে তো? আজকের ডেলিভারি খুব গুরুত্বপূর্ণ। একজন লম্বা চুলের লোক উত্তর দিল, হ্যাঁ বস, সব সেট, কিন্তু এই খালিদ। সে বাঁধা লোকটির দিকে ইশারা করে বলল, ও অনেক কথা বলছে, ওকে নিয়ে সমস্যা হবে। আরিফ শীতল কণ্ঠে বলল, ওকে নিয়ে আমি পরে ডিল করব, আগে কাজ শেষ কর। তারপর তারা সবাই একটি টেবিলের চারপাশে জড়ো হলো এবং কিছু কাগজপত্র নিয়ে আলোচনা করতে লাগলো। আমি পরিষ্কার শুনতে পেলাম তারা কিছু ওষুধ বা ড্রাগের কথা বলছে, যেগুলো অবৈধভাবে অন্য দেশে পাঠানোর কথা। আমার স্বামী যে দিনের বেলা মানুষের জীবন বাঁচায়, সে রাতে এই অন্ধকার জগতের অংশ। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আলোচনা শেষে তারা সবাই উঠে দাঁড়ালো। আরিফ বলল, আমি এখন যাচ্ছি, তোমরা দুজন এখানে থেকে খালিদের দেখো, বাকি দুইজন আমার সাথে আসো। তারা বেরিয়ে গেল। ঘরে রইল শুধু বাঁধা খালিদ এবং দুজন প্রহরী। তারা একপাশে বসে মোবাইলে গেম খেলতে লাগলো। আমি আরও কিছুক্ষণ লুকিয়ে রইলাম। প্রহরী দুজন যখন গভীরভাবে গেমে মশগুল, তখন আমি আলমারির আড়াল থেকে বেরিয়ে বিপরীত দিকের একটি ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু হঠাৎ আমার পা একটি ভাঙা কাচের উপর পড়ে গেল। চুরচুর শব্দ হলো। প্রহরী দুজন সতর্ক হয়ে উঠল, কে ওখানে? আমি দৌড়ে বাড়ির পেছনের দিকে গিয়ে একটি অন্ধকার কোণে দাঁড়িয়ে পড়লাম। তাদের পায়ের শব্দ কাছে আসছিল। মুঝে চিন্তা হো রহি থি। ঠিক তখন আমার মোবাইলটি ভাইব্রেট করলো। আমার বোন ফোন দিয়েছে। আমি তড়িঘড়ি মোবাইল সাইলেন্ট করলাম, কিন্তু দেরি হয়ে গেছে। তারা আলো জ্বেলে আমার দিকে এগিয়ে আসছিল। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ কে যেন আমার হাত টেনে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু একটি হাত আমার মুখ চেপে ধরল। কেউ আমাকে পেছন থেকে টেনে নিয়ে একটি সংকীর্ণ পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামালো। সম্পূর্ণ অন্ধকার, পায়ের নিচে স্লিপারি ও ভেজা। নিচে নেমে একটি ছোট কক্ষে আমরা থামলাম। যে আমাকে টেনে নিয়েছে সে একটি ম্যাচ জ্বালালো। আলোয় আমি তার মুখ ক্যানচিংলাম। সে ছিল একটি কিশোর, বয়স 17-18 হবে। সে তার আঙুল ঠোঁটে রেখে চুপ থাকতে ইশারা করল। উপর থেকে পদশব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তারা সিঁড়িটি খুঁজে পায়নি। কিছুক্ষণ পর শব্দ দূরে চলে গেল। কিশোরটি ফিসফিস করে বলল, আপনি এখানে এসেছেন কেন? এটা খুব বিপজ্জনক জায়গা। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে, আর ওপরে যে লোকটাকে বাধা আছে সে কে? কিশোরটি বলল, আমার নাম রবিন। ওপরে আমার চাচা খালিদকে বেঁধে রেখেছে। আরিফ স্যার তাকে মারতে চায়, কারণ চাচা ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি ব্যবসা? এটা তো অবৈধ ওষুধ পাচার। রবিন মাথা নাড়ল, হ্যাঁ, আরিফ স্যার বাইরে থেকে সস্তায় ওষুধ আনে, তারপর সেগুলো ভেজাল করে দামি ওষুধের লেবেল লাগিয়ে বিক্রি করে, আরও অনেক কিছু। আপনি তার স্ত্রী না? আমি লজ্জায় ও অপমানে মাথা নত করলাম। হ্যাঁ, কিন্তু আমি কিছুই জানতাম না। রবিন বলল, আপনাকে প্রতিদিন রাতে একটা ওষুধ খাওয়ানো হতো, তাই না? সেটা আসলে শক্তিশালী সেডেটিভ, যাতে আপনি গভীর ঘুমিয়ে পড়েন এবং তার রাতের কাজ দেখতে না পান। সব কিছু যেন একসাথে জোড়া লাগতে শুরু করল। আমার দুর্বলতা, গভীর ঘুম, আরিফের রহস্যময় আচরণ সবই এখন বোধগম্য হচ্ছে। রবিন বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। আমি একটা রাস্তা জানি, কিন্তু আমার চাচাকে নিয়ে যেতে হবে। আমি বললাম, কিন্তু ওপরে তো দুইজন প্রহরী আছে। রবিন একটি পুরনো পাইপ বের করল। আমি একটা প্ল্যান করেছি, আপনি সাহায্য করতে পারবেন? আমি দ্বিধায় পড়লাম। এটা বিপদ, কিন্তু যদি আমি এখন অ্যাকশন না নিই তাহলে খালিদের মৃত্যু হতে পারে, আর আরিফ এই অপরাধের গহ্বরে আরও ডুবে যাবে। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, কি করতে হবে বলো? রবিন বলল, ওপরে যেই সিঁড়ি দিয়ে আমরা নেমেছি তার উল্টো দিকে আরেকটি দরজা আছে। সেটা একটি পুরনো ড্রেনের পথে যায়। আমি এখন ওপরে গিয়ে প্রহরীদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেব। আপনি তখন সেই দরজা দিয়ে ড্রেনের পথে চলে যান এবং পেছনের রাস্তা থেকে পুলিশকে ফোন করুন। আমি বললাম, কিন্তু তুমি আর তোমার চাচা? রবিন বলল, তুমি পুলিশে বলার পর পুলিশ আসতে সময় লাগবে। আমি কিছু গোলমাল সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করব। হয়তো সেই সুযোগে চাচাকে বাঁধন ছাড়ানো যাবে। আমরা পেছনের পুরনো গ্যারাজে থাকব। যদি না পারি তবুও তুমি নিরাপদে থাকবে, তখন কাউকে নিয়ে আসতে পারবে। এর মধ্যে ওপর থেকে হঠাৎ চিৎকার শোনা গেল। খালিদ হয়তো লড়াই করছে। রবিন বলল, আর দেরি নেই। সে আমাকে সেই বিকল্প দরজার দিকে ইশারা করল এবং দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আমি দরজা খুলে দেখলাম সামনে সংকীর্ণ দুর্গন্ধময় একটি ড্রেনের পথ। ভয় ছিল, কিন্তু পিছনে ফিরে যাওয়ার উপায় নেই। আমি সেই অন্ধকার পথে হাঁটা শুরু করলাম। ড্রেনের নোংরা স্যাঁতস্যাঁতে পথে আমার পায়ের স্যান্ডেল পিছলে হয়ে গিয়েছিল।
অন্ধকারে হাতড়াড়িয়ে সামনে এগোই, শুধু শুনছি দূর থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ার শব্দ আর আমার নিজের দ্রুত শ্বাস প্রশ্বাস। ভয় ছিল, পাছে কোনো ইঁদুর বা পোকামাকড় লাফিয়ে আসে, কিন্তু রবিন ও তার চাচা খালিদের কথা মনে করে আমি সাহস জড়া করলাম। প্রায় 15 মিনিট এইভাবে হাঁটার পর সামনে একটু আলোর রেখা দেখা গেল, একটি গ্রিল বা ঝাঁপ দিয়ে বন্ধ পথ। আমি কাছে গিয়ে ধাক্কা দিতেই পুরনো মরিচা ধরা গ্রিলটা শব্দ করে খুলে গেল। বাইরে বেরিয়ে আমি নিজেকে একটা অলিগলিতে আবিষ্কার করলাম। ফোনটা বের করে দেখলাম সিগন্যাল আছে। আমি সাথে সাথে 999-এ কল করলাম। ঘটনা সংক্ষেপে বললাম, একটি পরিত্যক্ত বাড়িতে একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে, অবৈধ ওষুধ পাচারের ঘটনা, আর আমার স্বামীর নাম উল্লেখ না করে শুধু বললাম প্রধান সন্দেহভাজন একজন ডাক্তার। পুলিশ বলল তারা ইউনিট পাঠাচ্ছে। আমি আমার লোকেশন শেয়ার করলাম, অপেক্ষা করতে লাগলাম। কিন্তু মনটা ছটপট করছিল রবিন ও খালিদের জন্য। পুলিশ আসতে অন্তত আরও 15 মিনিট লাগবে। সেই সময়ের মধ্যে যদি কিছু হয়। আমি অলিগলি থেকে বেরিয়ে মূল রাস্তায় এলাম। বাড়িটি ছিল আমার বাড়ির ঠিক পেছনের ব্লকে। আমি দ্রুত আমাদের বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। আমার মনে পড়ল আরিফের স্টাডি রুমে একটি পুরনো ডিকি ট্রান্সেভার আছে, যা দিয়ে সে আমাদের বাগানের কথা শুনত। সেটা হয়তো ওই বাড়ির কার্যকলাপ শুনতে পারে। আমি বাড়িতে ঢুকে সরাসরি স্টাডি রুমে গেলাম। ডিকি ট্রান্সেভারটি তাকে ছিল। আমি এটি চালু করে ফ্রিকোয়েন্সি ঘোরাতে লাগলাম। হঠাৎ কিছু ভেসে আসলো। ওকে ধরে ফেল, এক অপরিচিত কণ্ঠ। চাচা দৌড়ো, এদিকে। রবিনের আতঙ্কিত গলা। তারপরে একটা গোলাগুলির শব্দ। আমার হাত কাঁপতে লাগলো। কি হয়েছে সেখানে? আমার গলা আটকে আসছিল। বললাম, তোমার ভালোবাসা যদি সত্যি হতো তাহলে আমাকে প্রতিদিন ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাতে অন্ধকার কাজ করতে যেতে কেন? কেন আমার বিশ্বাস এভাবে ভাঙলে? আরিফ মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম এটা তোমাকে রক্ষা করবে, এই জগতের অন্ধকার থেকে দূরে রাখবে। আমি চাইনি তুমি কখনো আমার এই চেহারাটা দেখো। এখন বুঝতে পারছি সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। সে পজ নিল। আমি তোমার কাছে একটা অনুরোধ রাখব। আদালতে আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব সাক্ষ্য দিও। আমার কোনো রেহাই চাই না, কিন্তু একটা ব্যাপারে সাহায্য চাই। খালিদের পরিবার, তারা গরিব। আমি তাদের টাকা দিয়েছিলাম। তারা জানে না সেটা অপরাধের টাকা। পুলিশ যদি সেই টাকা বাজেয়াপ্ত করে তাহলে তাদের সংসার চালানো দায় হবে। আমার ব্যাংক লকারে কিছু জিনিস আছে, সেগুলো বিক্রি করে ওদের সাহায্য করতে পারো কি? পাসওয়ার্ড হচ্ছে তোমার জন্মদিন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই স্বার্থপর লোকটির মাঝেও কি সামান্য দয়া ছিল? আমি বললাম, আমি চেষ্টা করব, কিন্তু ওরা কি রাজি হবে? আরিফ বলল, খালিদ রাজি হবে। আমি তার সাথে সব কথা বলেছি। সে এখনও মানুষটার বিশ্বাস করতে চায়। দেখা শেষ হতে চলল। উঠে দাঁড়ানোর আগে আরিফ শেষবারের মতো আমার দিকে তাকালো। বলল, তানহা, নতুন করে শুরু করো। আমি তোমার জীবনে একটা অধ্যায় ছিলাম, যা ভুল ছিল। পুরো বইটা নষ্ট করো না আমার জন্য। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দিলাম। চোখের পানি আটকাতে পারলাম না। বাইরে বেরিয়ে আসতে আসতে আমার মনে হচ্ছিল আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে আজ মরে গেছে। কাঠগড়ায় যে বন্দি আছে সে এক অপরিচিত অপরাধী। 1 সপ্তাহ পরে আদালতে শুনানি হলো। আমি সাক্ষ্য দিলাম। আমার সাক্ষ্য ছিল ক্লিনিক্যাল এবং শান্ত। আমি শুধু সত্য বলেছি, আমার আবেগ নয়। আদালতে বসে আমি আরিফের দিকে তাকালাম। সে সমস্ত সময় মাথা নিচু করে রেখেছিল। রায় ঘোষণা হবে আরও কয়েকদিন পর। বের হয়ে আসার সময় একজন তরুণী আমাকে থামালো। সে নিজের পরিচয় দিল খালিদের মেয়ে হিসেবে। সে বলল, চাচি, আমরা জানি না কি বলবো। আপনি আমাদের বাবাকে বাঁচিয়েছেন। আর আরিফ চাচার কথা, তিনি আমাদের জন্য যা রেখে গেছেন তাতে আমাদের সংসার চলে যাবে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। সেই মেয়ের কৃতজ্ঞতা আমার হৃদয়ে একটু শান্তি এনেছিল। হয়তো সব ভালোবাসা, সব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ন্যায় বিচার ও মানুষের প্রতি দয়া কখনোই বৃথা যায় না। আমি বাড়ি ফিরে আসলাম। এখন আমার সামনে দীর্ঘ একটি পথ। আমি জানি না আদালতের রায় কি হবে। আমি জানি না আরিফ জেলে কত বছর থাকবে। কিন্তু আমি এক জিনিস নিশ্চিত, আমি আমার জীবন আবার গড়ে তুলব। হয়তো একা, হয়তো সময় লাগবে, কিন্তু আমি উঠে দাঁড়াবো। আমি আমার ব্যাগ গুছাতে লাগলাম। ভবিষ্যতের জন্য কিছু প্ল্যান করলাম। হয়তো একটা কাজ শেখা শুরু করব, হয়তো পড়াশোনা চালিয়ে যাব। অনেক রাত কাঁদব, অনেক দিন হতাশ লাগবে, কিন্তু আমি থেমে যাব না।
শেষ রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। আজকে কিছু তারা দেখা যাচ্ছিল। হয়তো এই ছোট্ট আলোগুলোই আমাকে সামনের পথ দেখাবে। আদালতের রায় ঘোষণার দিন ছিল মেঘলা এক সকাল। আমি আমার বাবাকে সঙ্গে নিয়ে আদালত কক্ষে ঢুকলাম। পুরো প্রক্রিয়া জুড়ে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা ছিল। বিচারক যখন রায়ে পড়তে শুরু করলেন, আমার হাতের তালু ঘামতে লাগল। কক্ষে একটি সামান্য গুঞ্জন উঠল। আমি নিঃশ্বাস রুদ্ধ করে শুনছিলাম। 10 বছর, একটি জীবনের কত বড় একটা অংশ। আমার দিকে তাকানোর অনুমতি চেয়ে আদালতের একজন কর্মকর্তা আমার কাছে এলেন। তিনি বললেন, অভিযুক্ত আপনাকে দেখতে চান রায় শোনার পর। আপনি কি রাজি? বাবা আমার হাতটি চেপে ধরলেন। আমি মাথা নাড়লাম। না, এখন না। সত্যি বলতে আমি প্রস্তুত ছিলাম না তাকে মুখোমুখি হতে। রায়ের ভার আমার মনেও যেন একটা পাথর চাপিয়ে দিয়েছে। ভালোবাসা থাক বা না থাক, কাউকে 10 বছরের জেলের দিকে যেতে দেখাটা সহজ নয়। এর কয়েক সপ্তাহ পর আমি আমার জীবন নতুন করে সাজানোর কাজে মন দিলাম। ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত হয়ে গিয়েছিল। আমি একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠলাম। আমাদের পূর্বের বাড়িটি, যা আরিফের নামে ছিল, তা পুলিশ রেইড ও জব্দ হওয়া সম্পত্তির তালিকায় পড়েছিল। আইনজীবী বললেন সেটা এখন সরকারের কাছে চলে যাবে। একদিন বিকেলে আমি একটি প্রাইভেট কোম্পানিতে সেক্রেটারিয়াল কাজের ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। বাস স্টপে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে পড়ল আরিফের ব্যাংক লকারের কথা, খালিদের পরিবারের জন্য সে যা রেখে গেছে। ইন্টারভিউ শেষে সরাসরি ব্যাংকের শাখায় গেলাম। আমার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লকারটি খুললাম। ভিতরে কিছু নগদ টাকা, কয়েকটি স্বর্ণের গহনা এবং একটি পুরনো ডায়েরি ছিল। গহনা ও টাকার পরিমাণ দেখে আমি অবাক হলাম। এত টাকা সে কোথায় পেল? সম্ভবত তার সেই অসৎ কাজেরই আয়। আমার মনে দ্বন্দ্ব হচ্ছিল, এই টাকা ব্যবহার করা কি ঠিক হবে? কিন্তু খালিদের মুখের দিকে মনে পড়তেই সিদ্ধান্ত নিলাম, তবে শুধু টাকাটা দিলেই হবে না, তাদের জন্য একটা নিশ্চিত আয়ের পথ করতে হবে। আমি খালিদের বাড়িতে গেলাম। একটি ছোট্ট মাটির বাড়ি, সামনে একটা ছোট দোকান। খালিদ এখন জামিনে আছে, বিচারের অপেক্ষায়। সে তার পরিবার নিয়ে বসেছিল। আমাকে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ল, ভেবেছিল হয়তো পুলিশ বা কোর্টের কিছু বিষয় নিয়ে এসেছি। আমি সব খুলে বললাম, টাকা ও গহনার কথা বললাম এই টাকা দিয়ে এই ছোট দোকানটাকে একটু বড় করতে পারেন বা অন্য কোনো ছোট ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু শর্ত আছে, আপনাদের কাউকে আর কখনো এরকম কোনো অসৎ পথে যেতে হবে না, আর এই টাকার উৎস কাউকে বলতে পারবেন না। খালিদের চোখে পানি এসে গেল। সে বলল, বৌদি, আমি তো সেই দিনই মরে যেতাম যদি আপনি না আসতেন। আরিফ ভাই, আমি জানি সে অনেক বড় ভুল করেছে, কিন্তু শেষ পর্যন্ত তার মনটা ভালোই ছিল। সে বারবার বলে দিয়েছিল যেন আমি পরিবারটা নিয়ে সৎভাবে থাকি। এই টাকা আমরা দোকানটাই বড় করব, আর আমার মেয়েকে একটা কোচিং সেন্টারে ভর্তি করে দেব। সে পড়াশুনো করতে চায়। খালিদের কৃতজ্ঞতা আমার হৃদয়ে এক ধরনের শান্তি এনেছিল। হয়তো এই করুণাটুকুই আমার নিজের ক্ষত কিছুটা উপশম করবে। কিন্তু শান্তি বেশি দিন থাকল না। আমি নতুন চাকরিটি পেয়ে গেলাম। অফিসের কাজ, নতুন পরিবেশ, এগুলো আমাকে ব্যস্ত রাখছিল। একদিন অফিস থেকে ফেরার পথে আমি একটা কফি শপে বসেছিলাম। হঠাৎ একজন লোক আমার টেবিলের পাশে এসে দাঁড়ালো। লম্বা, গায়ে ট্যাটু, চোখে সানগ্লাস। সে খুব শান্ত গলায় বলল, তানহা আপা, একটু কথা বলবো? আমি ধরফর করে উঠলাম। আপনি কে? আমি আপনাকে চিনি না। সে আমার বিপরীতের চেয়ারে বসে পড়ল। চিনতে হবে কেন? কিন্তু আমরা আপনাকে চিনি। আপনি আমাদের বস ছিলেন, মানে হচ্ছেন। আপনার বস কে? আমি জানতে চাইলাম, যদিও উত্তরটা অনুমান করতে পারছিলাম। আপনি যাকে জেলখানায় পাঠিয়েছেন তিনি আমাদের বস ছিলেন না, তিনি ছিলেন পার্টনার। আমাদের আসল বস, তিনি এখনও খুব মুক্ত, এবং তিনি কিছুটা অসন্তুষ্ট। আমার গলা শুকিয়ে গেল। আমি কিছুই জানি না। আমি আরিফের সঙ্গে কোনো যোগাযোগ রাখি না। লোকটি হেসে বলল, জানেন না, সেটাই সমস্যা। আপনি যা করেছেন তাতে আমাদের একটা বড় ব্যবসা নষ্ট হয়ে গেছে, অনেক টাকার লোকসান। আমাদের বস ভাবছেন আপনি হয়তো আরিফের কিছু জিনিস জেনে গেছেন, কিছু নথি, কিছু নাম, যা আদালতে যায়নি। আমার কাছে কিছুই নেই, আমি দৃঢ়ভাবে বললাম, যদিও ভয়ে আমার হাত কাঁপছিল। আরিফ আমাকে কিছুই দেয়নি। দেখুন, আমরা সহজ মানুষ। সে বলল, আপনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে প্রমাণ দিন। আমাদের বসের সাথে একবার দেখা করুন, শুধু কথা বলবেন। তিনি নিশ্চিত হয়ে গেলে আপনাকে আর কখনো বিরক্ত করবে না। আমি তার সাথে দেখা করব না। আমি বললাম, উঠে দাঁড়াতে চেষ্টা করলাম।
লোকটি তাড়াতাড়ি বলল, খালিদের পরিবারটার কথা ভাবুন, তারা তো এখন ভালো আছে না? একটা দুর্ঘটনা কখন কিভাবে হয় কেউ বলতে পারে না। এই সরাসরি হুমকি আমার রক্ত হিম করে দিল। আমি আবার বসে পড়লাম। আপনি কি চান? বসের সাথে দেখা, সময় স্থান আমরা পরে জানাবো, শুধু কথা বলা, কোনো অনর্থ হবে না। কিন্তু যদি আপনি পুলিশকে জানান বা না আসেন, তাহলে খালিদের পরিবার বা আপনার নিজের পরিবার আমরা মনিটর করছি। সে উঠে দাঁড়ালো এবং টেবিলে একটি বার্নার ফোন রেখে গেল। এখানে একটি নাম্বার সেভ করা আছে। আগামী 24 ঘন্টার মধ্যে অপেক্ষা করব, সিদ্ধান্ত নিন। লোকটি চলে গেল। আমি টেবিলে বসে কাঁপতে লাগলাম। আমি ভেবেছিলাম আরিফকে জেল পাঠালেই সব শেষ, কিন্তু তার অপরাধের জগৎ তো এখনও জীবিত এবং সেটা এখন আমার দিকে হুমকি হয়ে ফিরে আসছে। আমি বাড়ি ফিরে এলাম। কি করব বুঝতে পারছিলাম না। পুলিশকে বলা, কিন্তু তারা আমাকে সুরক্ষা দিতে পারবে? আর খালিদদের, যাদের আমি নিজের সিদ্ধান্তের জন্য দায়ী মনে করছি? রাত জেগে আমি ভাবলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি দেখা করব, কিন্তু সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা নেব। আমি আমার বাবার পুরনো একটি ডিজিটাল ভয়েস রেকর্ডের খুঁজে বের করলাম, যেটা দেখতে পেন ড্রাইভের মতো। আমি সেটাকে আমার জামার ভিতরে সুবিধাজনক জায়গায় লাগিয়ে নিলাম, যদি কিছু প্রমাণ ধারণ করতে পারি। পরের দিন বার্নার ফোনে কল এলো। আমাকে বলা হলো সন্ধে 7টায় শহরের পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি গুদামে আসতে। আমি গিয়ে পৌঁছলে আমাকে একটি অফিস রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন চঞ্চল 50 ব্যক্তি বসেছিলেন। চেহারা মার্জিত, কস্টলি স্যুট, কিন্তু চোখে একটা ঠান্ডা নির্মম দ্যুতি। তিনি নিজেকে মিস্টার রহমান পরিচয় দিলেন। তানহা, বসুন। আমি জানি আপনি ভয় পাচ্ছেন, কিন্তু ভয়ের কিছু নেই। আমি শুধু নিশ্চিত হতে চাই। নিশ্চিত হতে চাইবেন কি? আমি জিজ্ঞেস করলাম। আরিফ খুব স্মার্ট ছিল। সে হয়তো কিছু ব্যাকআপ রেখে গেছে, কিছু ডকুমেন্ট, কিছু হিসেবের খাতা, যাতে আমাদের অন্য পার্টনার্স বা ক্লায়েন্টদের তথ্য আছে। সেটা আপনার কাছে আছে কিনা? আমার কাছে কিছুই নেই, আমি বললাম। আমি তাকে ডিভোর্স দিয়েছি, সে আমাকে কিছু দেয়নি। যদি দিত, আমি সেটা পুলিশকে দিয়ে দিতাম। মিস্টার রহমান আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, যেন মিথ্যে ধরার চেষ্টা করছেন। আরিফ আপনাকে খুব ভালোবাসত। সে নিশ্চয়ই আপনাকে সুরক্ষিত করতে চাইত। হয়তো কোনো জায়গায় লুকিয়ে রেখে গেছে, আপনাকে বলতে পারেনি। হয়তো তার ব্যাংক লকারে কিছু ছিল। আমি মাথা নাড়লাম। শুধু কিছু টাকা আর গহনা ছিল, সেগুলো আমি খালিদদের দিয়ে দিয়েছি। আমি ইচ্ছেকৃতভাবে সত্যি কথা বললাম, কারণ সেটা প্রমাণযোগ্য। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি আপনাকে বিশ্বাস করব, কিন্তু যদি কোনোদিন জানতে পারি আপনি কিছু লুকিয়ে রেখেছেন বা পুলিশের সাথে কথা বলছেন, তাহলে কিন্তু বিষয়টা সহজ থাকবে না। আপনি বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পারছেন নিশ্চয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে আর বিরক্ত করবেন খালিদদের? মিস্টার রহমান হাসলেন। তারা তো সামান্য মাছ, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর আপনি যদি চুপচাপ থাকেন, আপনার জীবনযাপন করেন, তাহলে আপনাকেও আমরা ভুলে যাব। আজকের কথা কাউকে বলবেন না। আমি উঠে দাঁড়ালাম। যাওয়ার সময় আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি সোজা বাসায় চলে এলাম। ভয়েস রেকর্ডিংটি চেক করলাম। সব কিছু স্পষ্ট রেকর্ড হয়েছে, কিন্তু এটি কি যথেষ্ট? মিস্টার রহমানের আসল পরিচয় তো আমি জানি না। আর এই রেকর্ডিং পুলিশকে দিলে তারা কি আমাকেও আমার পরিবারকে সুরক্ষা দিতে পারবে, নাকি এটা আমাদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে? আমি একটা ভয়ানক দ্বিধার মধ্যে পড়ে গেলাম। একদিকে ভয়, অন্যদিকে দায়িত্ববোধ। আমি যদি চুপ করে থাকি, তাহলে এই লোকটা অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করতে থাকবে, কিন্তু আমি যদি মুখ খুলি, তাহলে আমার প্রিয়জনরা অপাসিটির মধ্যে পড়বে। এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আরিফের সেই পুরনো ডায়েরিটি বার করলাম, যা লকারে পেয়েছিলাম। আগে আমি সেটা পড়িনি, মনে করেছিলাম সেটা তার ব্যক্তিগত জিনিস, কিন্তু এখন মনে হলো হয়তো এতে কিছু ক্লু আছে। ডায়েরিটি খুলে আমি দেখলাম সেটা শুধু ব্যক্তিগত চিন্তাভাবনা নয়, কিছু পেজে ইনিশিয়াল ও নাম্বারস লেখা, কিছু নামের সংক্ষিপ্ত রূপ, আর এক জায়গায় একটা স্যাটেলাইট ফোন নম্বর লেখা, যার পাশে লেখা ইমার্জেন্সি অনলি। আর রহমান। আমি বুঝতে পারলাম এই ডায়েরিটাই হয়তো সেই ব্যাকআপ এভিডেন্স যার কথা মিস্টার রহমান বলছিলেন। আরিফ হয়তো সতর্কতা হিসেবে এটি রেখে গিয়েছিল। আমি জানালার বাইরে তাকালাম। রাতের আকাশে মেঘ জমাট বাঁধছিল, বৃষ্টি আসছে, ঠিক যেমন আমার জীবনে নতুন একটা ঝড় উঠতে যাচ্ছে। আমি কি এই ঝড়ের মোকাবিলা করতে পারবো, নাকি ভেঙে পড়ব? ডায়েরিটি আমার হাতে ধরে আমি ভাবছিলাম, আরিফ আমাকে সত্যিই ভালোবেসেছিল বলেই কি এই এভিডেন্স আমার হাতে রেখে গিয়েছিল, যাতে আমি কোনো বিপদের মুখে পড়লে নিজেকে রক্ষা করতে পারি, নাকি সে আমাকে ইচ্ছাকৃতভাবেই বড় অপাসিটির মধ্যে ফেলে গেছে?
একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আমার নিষ্ক্রিয়তা আর নিরাপদ থাকার দিন শেষ। আমাকে সক্রিয় হতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে আমার ল্যাপটপ খুললাম। আমি একটি নতুন ইমেল অ্যাকাউন্ট খুললাম। তারপর ডায়েরির পাতাগুলো এবং ভয়েস রেকর্ডিংটি সাবধানে আমার নিজের পরিচয় মুছে একটি ফাইলে সংরক্ষণ করলাম। আমি সেটা একজন বিশ্বস্ত সিনিয়র সাংবাদিকের ইমেলে পাঠালাম, যিনি করাপশন ও অর্গানাইজড ক্রাইম কভার করেন। আমি তাকে লিখলাম, এটি যদি কোনো দুর্ঘটনায় আমার কিছু হয় তাহলে যেন তিনি এই তথ্যগুলো প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারপর আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। আমি জানতাম না আগামীকাল কি অপেক্ষা করছে, কিন্তু আমি আর ভয় পাচ্ছিলাম না। আমি লড়াই করতে প্রস্তুত। ইমেল পাঠানোর পরের কয়েক দিন ছিল নার্ভাসভাবে শান্ত। কেউ ফোন করল না, কেউ দরজায় নক করল না, কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। আমি জানতাম মিস্টার রহমানের নেটওয়ার্ক শক্তিশালী, হয়তো তারা ইতিমধ্যেই আমার মুভস মনিটর করছে। সাংবাদিক নাদিয়া আপা 3 দিন পর আমাকে ফোন করলেন। আমরা একটি শপিং মলের ফুড কোর্টে দেখা করলাম। তোমার পাঠানো ডাটা আমি দেখেছি, এটা সিরিয়াস। শুধু ভেজাল ওষুধ না, এর পেছনে উচ্চ পর্যায়ের কানেকশন আছে। পুলিশের মধ্যেও কিছু রটেন অ্যাপল থাকতে পারে, কারণ গতবারের রেডের পরও তাদের মূল নেটওয়ার্কটা অক্ষত আছে। আমার গলা শুকিয়ে গেল। তাহলে আমি কি করতে পারি? তোমার জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো এই দেশ ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাওয়া। আমি আমার কন্ট্যাক্টের মাধ্যমে তোমাকে সাহায্য করতে পারি। আমি মাথা নাড়লাম। চলে যাব না। আমার বাবা মা, আমার ছোট বোন, খালিদের পরিবার, ওরা সবাই এখানে আছে। আমি পালালে ওদের ওপরে ঝুঁকি চলে আসবে। আমি লড়ব। নাদিয়া আপা আমার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকালেন। তাহলে প্ল্যান বি, আমরা সরাসরি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো NCIBর কাছে যাব। আমি একজন অফিসারকে চিনি যাকে বিশ্বাস করা যায়, কিন্তু সেটাও রিস্ক আছে। আমি রিস্ক নিতে রাজি, আমি দৃঢ়ভাবে বললাম। পরের দিন নাদিয়া আপার আয়োজনে আমি NCIB-এর একজন ডেপুটি ডিরেক্টর মিস্টার জাহাঙ্গীরের সাথে গোপনে দেখা করলাম। তিনি আরিফের ডায়েরি ও ভয়েস রেকর্ডিং মনোযোগ দিয়ে শুনলেন ও দেখলেন। তানহা, তুমি খুব সাহসী কাজ করেছ, তিনি বললেন। এই যার ফোন নম্বরটা ডায়েরিতে আছে, আমরা তাকে চিনি। তার আসল নাম রায়হানুল ইসলাম, কিন্তু সে রহমান ভাই নামেই বেশি পরিচিত। সে একটা জটিল নেটওয়ার্ক চালায়। ওষুধ পাচার, মানব পাচার, আর্মস স্মাগলিং, সব কিছুতেই তার হাত আছে। তোমার স্বামী আরিফ তাদের ফিন্যান্স ও লজিস্টিক্সের একটা বড় অংশ দেখত। আপনারা তাকে এখনও ধরতে পারলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। সব প্রুভই সার্কামস্ট্যান্সিয়াল ছিল। তার পলিটিক্যাল প্রোটেকশন খুব স্ট্রং, কিন্তু তুমি যা এনেছ এটা ডিরেক্ট থ্রেট এবং কনফেশনের কাছাকাছি। তুমি কি কোর্টে সাক্ষ্য দিতে রাজি? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, রাজি, কিন্তু আমার পরিবারের সুরক্ষা চাই। সেটা আমরা দেব। তোমাদের জন্য সেফ হাউস অ্যারেঞ্জ করব। যতদিন না এই কেস শেষ হয় ততদিন তোমাদের আমাদের প্রোটেকশনে থাকতে হবে। আমি বাড়িতে ফিরে বাবা মাকে সব বললাম। প্রথমে তারা ভয় পেয়েছিলেন, কিন্তু শেষে আমার সিদ্ধান্তকে সমর্থন করলেন। আমরা খুব সাবধানে আমাদের জিনিসপত্র গুছালাম। NCIB আমাদের জন্য শহরের বাইরে একটি নিরাপদ বাসায় পাঠালো। সেই সেফ হাউসের প্রথম রাত। জানালা দিয়ে বাইরে অন্ধকার পাহাড় দেখা যাচ্ছিল। আমি ভাবছিলাম, এই যে লড়াই আমি শুরু করেছি, এর শেষ কোথায়? আরিস যদি জানতো আমি তার রেখে যাওয়া ডায়েরি নিয়ে এত দূর চলে এসেছি, সে কি ভাবত? 1 সপ্তাহ পরে NCIB একটি বড় অপারেশন শুরু করল। আমার দেওয়া তথ্যের বেসিসে তারা রহমানের বেশ কয়েকটি গোপন গুদাম ও ল্যাব রেড করল। প্রচুর ভেজাল ওষুধ, রাসায়নিক দ্রব্য ও অস্ত্র সিজ করল। বেশ কিছু হেঞ্চম্যান ধরা পড়ল, কিন্তু রহমান হিমসেলফ পালিয়ে গেল। সে এখন আন্ডারগ্রাউন্ড। অপারেশনের পরের দিন NCIB আমাকে জানালো, রহমানের পিপল আমার পুরনো ফ্ল্যাটের সামনে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট করেছে। তারা আমাকে খুঁজছে। সেফ হাউসের লোকেশন কম্প্রোমাইজ হয়নি, কিন্তু আরও সতর্ক থাকতে হবে। এক বিকেলে সেফ হাউসের ল্যান্ডলাইনে একটি কল এলো। কল ট্র্যাকিং করতে পারছিলাম না। আমি রিসিভারটা তুললাম। তানহা, ফোনের ওপাশ থেকে পরিচিত গলা। আমার হৃৎস্পন্দন এক লাফ দিয়ে উঠল। সে ছিল আরিফ, জেল থেকে ফোন করছিল। তুমি ফোন করছো কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমার লয়ারের মাধ্যমে। তিনি আমার জন্য এমার্জেন্সি কন্ট্যাক্টের অনুমতি নিয়েছেন। আমি খবর পেয়েছি তুমি যা করছো সেটা খুব ডেঞ্জারাস। তুমি কিভাবে জানলে? এই আন্ডারওয়ার্ল্ডের নিউজ জেলেও পৌঁছায়। রহমান খুব ডেঞ্জারাস মানুষ তানহা, তুমি তার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারো না।
এখন খুব লেট হয়ে গেছে, আমি বললাম। আমি অলরেডি তার বিরুদ্ধে গিয়েছি, এনসিআইবির সাথে কাজ করছি। ফোনের ওপাশে গভীর নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আমি জানতাম তুমি শক্ত মেয়ে, কিন্তু এইবার শোনো, রহমানের একটি ডায়েরি আছে যেখানে সে তার সব হাই প্রোফাইল ক্লায়েন্টস ও পলিটিক্যাল পেমেন্টসের রেকর্ড রেখেছে। সে ডায়েরিটা সে একটি প্রাইভেট লকারে রাখে। লকারের কি ও লোকেশন আমার জানা আছে। কেন তুমি আগে বললে না? কারণ সেই ডায়েরিতে আমার নিজের ইনভলভমেন্টও অনেক ডিটেলড আছে। সেটা হাতে পড়লে আমি কখনোই জেল থেকে বেরোতে পারবো না। কিন্তু এখন তোমার লাইফই গুরুত্বপূর্ণ। ডায়েরিটা যদি এনসিআইবির হাতে পড়ে তাহলে রহমানের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হবে। সে তোমাকে আর থ্রেটেন করতে পারবে না। আমি চুপ করে রইলাম। সে আমাকে সাহায্য করতে চাচ্ছে, নিজের মুক্তির সম্ভাবনা বিসর্জ দিও। কি এবং লোকেশন কোথায়? আমি অবশেষে জিজ্ঞেস করলাম। আমার ওল্ড স্টাডি রুমের যে বুকশেলফটা, তার পেছনের দিকের প্যানেলটা রিমুভেবল। সেখান থেকে একটি স্মল মেটাল বক্স পাবে। তাতে ইনস্ট্রাকশনস সব আছে। কিন্তু খুব কেয়ারফুল হও, রহমান নিশ্চয়ই আমার বাসা মনিটর করছে। আমি এনসিআইবিকে বলবো, তারা হ্যান্ডেল করবে। তানহা, তার ভয়েস আটকে গেল। আমি খুব সরি, আমি তোমার লাইফটা একদম নষ্ট করে দিয়েছি। আমার চোখেও পানি জমে এলো, কিন্তু আমি কঠিন হয়েই বললাম, এখন সরির সময় না, এখন শোধরানোর সময়। কথা শেষ করে আমি সাথে সাথে এনসিআইবিকে ইনফর্ম করলাম। তারা আরিফের বাড়িতে একটি কোভার্ট অপারেশন চালালো। মেটাল বক্স তারা পেল, যাতে একটি প্রাইভেট লকারের কি এবং অ্যাড্রেস ছিল। সেটা ছিল শহরের একটি প্রিমিয়াম স্টোরেজ ফ্যাসিলিটির হাই সিকিউরিটি ইউনিট। এনসিআইবির অফিসার্স ছদ্মবেশে ফ্যাসিলিটিতে গেল, কিন্তু তারা লকার খুলতেই অ্যালার্ম বেজে উঠল। এটি একটি ট্র্যাপ ছিল। লকারের সাথে মোশন সেন্সর যুক্ত ছিল। রহমান আগে থেকেই সাসপেক্ট করছিল যে আরিফ ব্যাকআপ প্ল্যান রেখে গেছে, তাই সে সেখানে সার্ভেইলেন্স লাগিয়েছিল। এনসিআইবি অফিসার্স দ্রুত ডায়েরিটি উদ্ধার করে সরাতে সক্ষম হয়, কিন্তু তাদের গাড়ি ফ্যাসিলিটি ছাড়তে না ছাড়তেই দুটি ব্ল্যাক এসইউভি তাদের পারসিউ করতে লাগল। একটি ডেঞ্জারাস কার চেজ এনসিউড। এদিকে সেফ হাউসে বসে আমি লাইভ আপডেট শুনছিলাম রেডিও কমিউনিকেশনে। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। যদি ডায়েরিটি রহমানের হাতে চলে যায় তাহলে সব শেষ। হঠাৎ রেডিওতে একজন অফিসারের ভয়েস, উই হ্যাভ লস্ট দেম অ্যাট দি ইন্ডাস্ট্রিয়াল জোন, রিকোয়েস্টিং ব্যাকআপ। তারপর স্ট্যাটিক। আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। এনসিআইবি কন্ট্রোল রুমে যোগাযোগ করতেই তারা বলল ব্যাকআপ পৌঁছেছে, কিন্তু ডায়েরি সহ অফিসার্সের গাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নিখোঁজ। পরের 24 ঘন্টা ছিল একটানা দুঃস্বপ্নের মতো। মিডিয়াতে ব্রেকিং নিউজ কেম আউট, এনসিআইবি অফিসার্স মিসিং ডিউরিং রেড, ফিয়ার্ড কিডন্যাপড। নাদিয়া আপা আমাকে ফোন করে বললেন রহমানের নেটওয়ার্কের রিট্যালিয়েশন শুরু হয়েছে। তৃতীয় দিন সকালে আমার ব্যক্তিগত বার্নার ফোনে একটি মেসেজ এলো, একটি আননোন নাম্বার থেকে। সেখানে একটি লোকেশন পিন ছিল আর লেখা ছিল, কাম অ্যালোন ইফ ইউ ওয়ান্ট দ্য ডায়েরি অ্যান্ড দি অফিসার্স অ্যালাইভ, টেল নো ওয়ান, ইউ হ্যাভ 2 আওয়ার্স। আমি মেসেজটা এনসিআইবির মিস্টার জাহাঙ্গীরকে দেখালাম। তিনি ইমিডিয়েটলি ফরবিড করলেন, এটা সুইসাইড মিশন, আমরা নেগোশিয়েট করার চেষ্টা করছি। কিন্তু তারা অফিসার্সের লাইফও থ্রেটেন করছে, আমি বললাম, এবং তারা জানেন আমি ইনভলভড। যদি না যাই তারা আমাকে খুঁজে বের করবেই, হয়তো সেফ হাউসই অ্যাট্যাক করবে, আমার ফ্যামিলিকে হার্ট করবে। দীর্ঘ আলোচনার পর তারা একটি রিস্কি প্ল্যান অ্যাপ্রুভ করল। আমি যাব, কিন্তু আমার বডিতে হিডেন অডিও ভিডিও ট্রান্সমিটার এবং জিপিএস ট্র্যাকার লাগানো হবে। এনসিআইবি স্নাইপার্স এবং সোয়াট টিম সারাউন্ডিং এরিয়াতে লুকিয়ে থাকবে, রেডি টু ইন্টারভিন। কিন্তু রিস্ক ছিল বিরাট। যদি তারা আমার বডি সার্চ করে ট্রান্সমিটার পেয়ে যায় তাহলে আমার মার্ডার অন দ্য স্পট। আমি একা গাড়ি চালিয়ে লোকেশনে পৌঁছালাম। সেটা ছিল একটি পরিত্যক্ত পেপার মিল। ভেতরে ঢুকতেই রহমান নিজেই দাঁড়িয়েছিল, পেছনে তার কয়েকজন আর্মড গার্ডস। মেঝেতে 3 জন এনসিআইবি অফিসারকে বাধা অবস্থায় রাখা হয়েছে, তাদের মুখে টেপ লাগানো। তানহা, ওয়েলকাম, রহমান ঠান্ডা গলায় বলল, ইউ হ্যাভ কজড মি আ লট অফ ট্রাবল। ডায়েরি কোথায়? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি পুলিশকে টেল করেছ, তারা এখানে সারাউন্ডিং করে রেখেছে না? আমি মিথ্যা বললাম, না, আমি একা এসেছি, যেমন তুমি বলেছিলে। রহমান হাসল, আই ডোন্ট বিলিভ ইউ। সে তার একজন গার্ডকে ইশারা করতেই সে একটি ইলেকট্রনিক ডিভাইস হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এলো।
এটি ছিল একটি সিগন্যাল ডিটেক্টর। ওয়াদেশিন চনল সাথী। সে আমার কাছাকাছি আসতেই ডিভাইসটি বিপ করতে শুরু করল। আমার ট্রান্সমিটার ধরা পড়ে গেল। ফুলিশ গার্ল, রহমান বলল, তোমাদের শেষ কথা বলার অপরচুনিটি দেব, তারপরেই তোমার এবং এই অফিসার্সের এক্সিকিউশন হবে। পুলিশ অ্যাটাক করলেও আমাদের পালানোর রুট আছে। একটা ঝুঁকি নিতে হবে। আমি আমার জ্যাকেটের ভিতরে হাত ঢোকালাম, যেখানে ট্রান্সমিটার লাগানো ছিল না, বরং আমি আমার নিজের একটা পার্সোনাল আইটেম লুকিয়ে রেখেছিলাম। আরিফের দেওয়া সেই সাদা ওষুধের খালি বোতল, যেটা সব শুরু হয়েছিল। আমি সেটা বের করে রহমানের দিকে দেখালাম। এটা চেনো? আমি বললাম, আমার ভয়েসের জোর দিয়ে। এই বোতলের ওষুধ খেয়ে আমি কত রাত অজ্ঞান হয়ে ঘুমিয়েছি, যখন তুমি আর আরিফ ইল্লিগাল কাজ করছিলে। এই বোতলটাই তোমাদের নেটওয়ার্কের প্রথম এভিডেন্স আমার হাতে ছিল, আর আজ এই বোতলটাই তোমার ডাউনফলের সিম্বল হবে। রহমান বিরক্ত হলো। ইমোশনাল ড্রামা। গার্ড, ওর কাছ থেকে সব ট্রান্সমিটার রিমুভ কর। সেই গার্ড আমার কাছে আসতেই আমি বোতলটা মেঝেতে ছুঁড়ে মারলাম। সেটা ঠিকরে গিয়ে একটা মেটাল পাইপে লাগলো। লাউড সাউন্ড হলো। এটা ছিল এনসিআইবিকে দেওয়া সিগন্যাল, ডিস্ট্র্যাকশন ক্রিয়েটেড। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক্সপ্লোশনের সাউন্ড শোনা গেল। এটা এনসিআইবির ক্রিয়েটেড ডাইভারশন। রহমান ও তার গার্ডসের দৃষ্টি সেদিকে ঘুরল। বাধা অফিসার্সের একজন সেই ভ্যালুয়েবল মোমেন্টে তার পায়ের বুটের ভিতরে লুকানো একটি রেজার ব্লেড দিয়ে তার রোপ কাটার চেষ্টা করল। রহমান ফিরে তাকিয়েই বুঝতে পারল। সে তার পিস্তল তাক করল অফিসারের দিকে। কোনো মুভমেন্ট নিষেধ। কিন্তু ওদিকে অন্যদিকের ব্রোকেন উইন্ডো দিয়ে এনসিআইবি স্নাইপার্সের লেজার সাইট রহমানের চেস্টে পড়ল। বাইরের লাউড স্পিকারে ভয়েস কেম, রহমান, আপনার পার্সোনেল, আমরা আপনাকে সারাউন্ডেড করেছি, অস্ত্র ফাঁসায় সরন্দর করুন। রহমানের ফেসে রেজ ও ডেসপারেশন দেখালো। সে দ্রুত আমার দিকে এগিয়ে এলো, আমাকে আর্মটা ধরে তার হিউম্যান শিল্ড বানালো, তার পিস্তল আমার টেম্পলে ঠেকালো। আমাকে সেফ প্যাসেজ দাও, নইলে ওকে মেরে ফেলব। একটা স্ট্যান্ড অফ তৈরি হলো। আমি শ্বাস রুদ্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমি রহমানের আইজের দিকে তাকালাম, সেখানে পাগলামি ও ভয় মিশে আছে। আমি ফিসফিস করে বললাম, তুমি হেরে গেছো রহমান, এখনও সরন্দর করো, না হয় মরব। চুপ করো, সে চিৎকার করল। হঠাৎ বাঁধা অফিসারদের মধ্যে যিনি রেজার ব্লেড ব্যবহার করছিলেন, তিনি নিজের রোপ কাটতে সক্ষম হলেন এবং দ্রুত অন্য একজন অফিসারের মুখের টেপ খুলে দিলেন। সে অফিসার জোরে চিৎকার করে গার্ডসদের দিকে বলল, লুক বিহাইন্ড ইউ, পুলিশ এভরিওয়্যার। এই ডিস্ট্র্যাকশনে রহমানের গ্রিপ সামান্য আলগা হলো। সেই এক মুহূর্তের জন্য আমি আমার পুরো স্ট্রেংথ দিয়ে আমার হেডটা পিছনে হিট করলাম তার নোজে। সে পেইনফুল চিৎকার করে আমাকে ছেড়ে দিল। সেই মোমেন্টে এনসিআইবি স্নাইপার্স ফায়ার্ড। একটি প্রিসাইজ শট রহমানের শোল্ডারে। তার পিস্তল মেঝেতে পড়ে গেল। সোয়াট টিম ভিতরে স্টর্ম করল। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। রহমান ও তার গার্ডস অ্যারেস্টেড। অফিসার্সদের উদ্ধার করা হলো। আমি কাঁপতে কাঁপতে একজন অফিসারের জ্যাকেটে হেলান দিলাম। মিস্টার জাহাঙ্গীর এসে আমার শোল্ডারে হাত রাখলেন। তুমি আজ অনেক লাইভস বাঁচালে তানহা। ডায়েরিটি আমরা পেয়েছি, এতে অনেক বড় নাম আছে। এবার ক্লিনিং শুরু হবে। আমি শুধু নড করতে পারলাম, কথা বলার স্ট্রেংথ ছিল না। এর 1 মাস পর ডায়েরির এভিডেন্সের বেসিসে অনেক হাই প্রোফাইল অ্যারেস্টস হলো, ইনক্লুডিং কিছু করাপ্ট অফিশিয়ালস ও বিজনেস পারসনস। রহমানের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ডিসম্যান্টেলড। আমি আমার ফ্যামিলিকে নিয়ে সেফ হাউস থেকে বেরিয়ে আমার নতুন লাইফ শুরু করলাম। আমি এখন একটি এনজিওতে ওয়ার্ক করি, যারা ড্রাগ অ্যাবিউজ ও ফেক মেডিসিনের বিরুদ্ধে অ্যাওয়ারনেস তৈরি করে। একদিন আমার লয়ার ফোন করলেন। তিনি বললেন, আরিফের কেসে রিকনসিডারেশনের আবেদন করা হয়েছে নিউ এভিডেন্সের বেসিসে, যে সে রহমানের নেটওয়ার্ক ধ্বংস করতে ক্রুশিয়াল ইনফরমেশন সাপ্লাই করেছে। তার সেন্টেন্স কমে আসতে পারে। সে প্যারোলের জন্য এলিজিবল হতে পারে আরও কয়েক বছরের মধ্যে। আমি জানি না আমি তখন কি করব। হয়তো ফরগিভনেস, হয়তো নট। কিন্তু আমি এখন জানি আমি স্ট্রং। আমি আমার পাস্টকে ডিফাইন করতে দেব না। আমি আমার ফিউচার নিজে গড়ব। শেষবারের মতো আমি আরিফের দেওয়া সেই সাদা বোতলটি, যেটা আমি সেই পেপার মিল থেকে রাখে এনেছিলাম, সেটা একটি রিভারে ছুঁড়ে ফেললাম। সেটা ওয়াটারে ভেসে দূরে চলে গেল। আমার মনে হলো আমার পাস্টের সব বিটারনেস ও পেনও যেন ভেসে গেল। আমি পিছন ফিরে তাকালাম না। আমি হাঁটতে লাগলাম সামনের দিকে, যেখানে আমার নতুন দিনের সান উঠছিল।
বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। এটি ছিল একটি গল্প সাহস, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং আত্মনির্ভরতার। তানহার লড়াই কি আপনাদের ভালো লেগেছে? কমেন্টে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের নাম আমরা পরবর্তী ভিডিওতে বলবো। তাই দেরি না করে এখনই একটি কমেন্ট করে ফেলুন। ধন্যবাদ।